বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তার আইনজীবীরা সংবাদ সম্মেলন করেছে। যত দ্রুত সম্ভব তার জামিন মঞ্জুর করা হোক। দুটো মেইন গ্রাউন্ড। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে, আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, এই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। আপনি 2 নম্বর বলছেন উদ্দেশ্যমূলক। বলেছিলাম যে যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ম্যালাফাইড ছিল, ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল। কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। 3 নম্বরটা কি ছিল? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথেই রিলেটেড। সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল। ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওনারা কনসিডার করেনি। ওনারা বলেছেন যে যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমরা ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। প্রশ্নটা ওরকম ছিল। প্রশ্ন হচ্ছে রিভিউটা কোন আইনে হয়েছে, রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কি না, এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ। একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা সেখানে এই মামলায় হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছি। পিটিশনারের পক্ষে এই মামলায় যেগুলো গ্রাউন্ড ছিল রিভিউ শুনানির ক্ষেত্রে, তার মূলত একটি গ্রাউন্ডই ছিল, সেটা হলো আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে। সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। এই পয়েন্টে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য ছিল এই যে আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। তার প্রমাণ হিসাবে আমরা অ্যাপিলেট ডিভিশনে এটা সাবমিট করেছি যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল ক্রাইমসের এবং ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ইন্টারন্যাশনাল কোর্টসের ডেফিনেশন অ্যাপ্লিকেবল করেছে এই মর্মে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ডেফিনেশনের মধ্যে সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড শব্দ দুটি ইনসার্ট করেছে। শুধু তাই নয়, আরও একটি জিনিস ইনসার্ট করেছে, সেটি হলো রোম স্ট্যাটিউট এই ট্রাইব্যুনালের ডেফিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটি ট্রাইব্যুনালের 2024 সালের সংশোধনীতে এটি ইনসার্ট হয়েছে এই আইনে। অতএব আমরা পিটিশনারের এই পয়েন্টে কোনো দ্বিমত পোষণ করিনি। অ্যাপিলেট ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি আমাদেরকে এই বিষয়ে যে প্রশ্ন করেছিলেন, আমরা বলেছি যে আমরা অ্যাপিলেট ডিভিশনে এসেছি টু অ্যাসিস্ট দি কোর্ট অ্যান্ড ফর দি এস্টাবলিশমেন্ট অফ ইনস অফ জাস্টিস। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি,
কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। এটি ছিল আমাদের সাবমিশন। একটি পয়েন্টে আমরা দ্বিমত পোষণ করেছি, সেটি হলো পিটিশনারের সাবমিশন ছিল যে কোনো লিভ গ্র্যান্ট না করে অ্যাপিলটা সরাসরি হিয়ারিং করা হোক। প্রসিকিউশন থেকে আমরা বলেছি যে আমাদের এই বাংলাদেশের কাস্টমস হলো যে কোনো রিভিউ পিটিশন বা অ্যাপিল লিভ গ্র্যান্ট করেই এটা ফাইনালি হিয়ারিং হওয়া উচিত। আমরা এই কাস্টমসটাকে ফলো করার পক্ষে ছিলাম, যদিও এটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি অ্যাপিলেট ডিভিশন, ওনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। আগামী 22 এপ্রিল 2025 তারিখ আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর মধ্যে আরেকটি অর্ডার দিয়েছেন, আজকে থেকে উইদিন 2 উইকস পিটিশনার একটি কনসাইজ স্টেটমেন্ট জমা দিবে। কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার নেক্সট 2 উইকসের মধ্যে চিফ প্রসিকিউটর অফিস থেকে তাদের কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য অ্যাপিলেট ডিভিশন অর্ডার করেছে। না, আমরা স্পেসিফিক্যালি বলেছি যে পিটিশনারের সাবমিশন ছিল একটি, মানে বেসিকলি একটি, সেটি হলো যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে না, এটি ছিল অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি, তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছি আইনের মধ্যে, সরকার সেটা করেছেন। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নেই। আমাদের আইনে রিভিউ করার সিস্টেম নাই, এটা মোল্লাস জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন এই অপশনটা দিয়েছে, উইদিন 15 ডেজ এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে। মৌমিতা তন্নি, জিভিসি টিভি, ঢাকা।